হানা ভোটে আমি হা ভোট দিয়েছি, আমি হা ভোট দিতে বলেছি, কিন্তু এটা আমার বিবেকের সাথে আমি প্রতারণা করেছি। সবাই A to Z যারা ভোট না দেয় তারা প্রতারণা করেছে। তাহলে বিএনপি যে হা ভোটের আমি পক্ষে বলি, প্রচারণা চালালো সেটাও আমি জনগণকে তাহলে বলি, আসলে আমি এমন একটা, এটা কোন ভিত্তিতে? কোন ভিত্তিতে বলি আপনাকে, আমি তো ক্যান্ডিডেট ছিলাম, এমপি ক্যান্ডিডেট ছিলাম। আমার পরিষ্কারভাবে এখন আগে 91 সালে 3 লাখ, তারপর 15 লাখ, এখন 25 লাখ। আমরা প্রত্যেকেই প্রার্থী যারা ছিলাম লিখে দিয়েছি আমরা 25 লক্ষ টাকা খরচ করব। আমি আমার ওন সোর্স থেকে খরচ করবো, ফান্ড থেকে খরচ করবো, কেউ এটা সেটা করে খরচ করবো। আবার পরে হারলে বা জিতলে আবার তাকে কিন্তু খরচের হিসাব দিতে হয়। আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কোনোদিনও আমি খরচের হিসাব নিজে হাতে আমার স্বাক্ষর করি না। আমার চিফ এজেন্ট করেছে আমার পক্ষ থেকে, আমি করি না, কারণ ওটা মিথ্যা। তা এই যে বাধ্য, আমি 25 লক্ষ টাকা ভিতরে আমার নির্বাচনী ব্যয় আমি নিষ্পত্তি করবো বা আমি 25 লক্ষ টাকার মধ্যে থাকবো, এটা আমাকে বাধ্য করেছে কে? বর্তমান প্রচলিত আইন। আমি যদি লিখে দিই আমি 25 কোটি টাকা খরচ করবো, তাহলে হবে না। আমি 10 কোটি টাকা হবে না, এটা বাধ্য করেছে। আবার নির্বাচনের খরচের শেষে 25 কোটি টাকা খরচ করে লিখছে কিন্তু 25 লক্ষ টাকা, 1 টাকা বেশি লেখেনি কিন্তু। ঠিক তেমনিভাবে যে হানা ভোট যেটা, এই ভোটটা আপনি বাধ্য হয়েছেন, আমি বাধ্য হয়েছি 48টা পয়েন্টের মধ্যে, আমি যখন 30টা হ্যাঁ। বাধ্য কেন হয়েছেন এবং এই যে হিসেব দিতে গিয়ে যে আপনি বলছেন যে মিথ্যা হিসাব দেওয়া, সেটাও তো জনগণের সঙ্গে এক ধরনের মিথ্যাচার। এই তো এই অবস্থা তো আমাদের আইন করে রেখেছে। আমি যেমন আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি শান্তি রক্ষা সিঙ্গল কমিটি থাকি। আমি একদিন আমার ডান পাশে বসা, আমি ওই মিটিং বলে শুনবে ডান পাশে, এটা হলো মিথ্যাবাদী। আমি বললাম মহামিথ্যাবাদী। আমার পাশে ছিল আমার ওখানে এমপি হচ্ছে, এটা হলো বিশ্ব মিথ্যাবাদী। আর এটা হলো সারা পৃথিবীর সর্বসারা মিথ্যাবাদী ইকবাল, ওই সদস্য। সারা প্রশাসন, র্যাব, আর্মি টার্মি সব তাকায় আছে আমার দিকে যে কী বলতেছে। আমি বললাম মিথ্যাবাদী এই জন্য যে আমরা যে সাবমিট করে আসলাম কয়েকদিন আগে যে 25 লক্ষ টাকার মধ্যে আমাদের সমস্ত দাবিতে খরচ করবো, তখন মিথ্যাবাদী হলাম না? আবার মিথ্যাবাদী নির্বাচনের পরে আবার যখন তখন বলল আবার মিথ্যাবাদী, আবার প্রমাণ করলো আমার মিথ্যাবাদী। তো এই যে হানা, আর হানা ভোট সবসময় একটা পয়েন্টের উপরেই হয় যে আপনি হ্যাঁ অথবা না। এখন তো এতগুলো পয়েন্ট, প্রত্যেকের আমি তখনও বলেছি বিবেকের সাথে প্রতারণা করে, যেমন আমি আয়বার হিসাব আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচন সময় দিয়েছি, এটাও ঠিক তেমনি। আমার কথা হলো যে আমার আলটিমেট উদ্দেশ্যটা কি? আমার আলটিমেট উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে। বিএনপি ওখান থেকে যদি সরিয়ে আসে, এই যে তখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে কবে যাবে, কত বছর পরে যাবে, কোনো হিসাব ছিল না, কোনো আন্দাজ করতে পারে না। তখন কিন্তু 2022 সালে কিন্তু বিএনপির 31 দফা ঘোষণা, সম্ভবত 2022 সালে 31 দফা দিয়েছিল। তার ভিতরে সংবিধান সংস্কারের কথা যেটা বলা আছে, সংবিধান সংস্কার তো আমরা করতে চাই, কথাটার ভিতরে দিয়ে আসতে। তখনই তো আমরা বলেছি যে পরপর 2 বছরের বেশি, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমাদের 31 দফা ছিল। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করার কথা বলছি। সবচেয়ে বড় দফা সব মেনে নিলেন, সব শেষ করে দিয়ে সব মেনে নিলাম। যত ধরনের আপনার এই যে জেলায় সনদ বলেন, সংস্কার পরিষদ সব মেনে নিলাম। আমার 2/3 মেজরিটি আছে। আমি যদি এখন বলে দিই যে সংসদে পাশ করিনি যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন হবে দলীয় সরকার অধীনে, করার কিছু আছে? এই কাজটা বিএনপি করবে না। এইটাই হলো আসল কথা। এই কাজটা যখন বিএনপি করবে না, আর যেগুলি আছে সেগুলি হয়তো আলোচনা হবে, সংসদে আলোচনা হবে, 1বার 2বার আলোচনা হবে, হতে হতে আসলে যেগুলি জনগণের প্রয়োজন, জনস্বার্থে যেগুলি, সবগুলি আস্তে আস্তে হবে। যেমন বিএনপি তো কথা বলে নাই, বিএনপি তো বলে নাই নির্বাচনের আগে আমি নির্বাচনে আমি জিততে পারি, আমি ট্যাক্স ফ্রি গাড়ি নেবো, আমি নেবো, প্লট নেবো, বলেছিল। এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনার কাছে। কিন্তু এই যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছিলেন বাধ্য হয়ে এবং ভোটও দিয়েছেন, সেটি নিজের সঙ্গে প্রতারণা কেন, সেটি আমি আরেকটু বিস্তারিত শুনবো। আরেকটু আমার প্রশ্ন আছে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে জনাব AK রেজাউল করিম। এই যে গণভোট নিয়ে এত আলোচনা হচ্ছে, জনগণ যেটির উপর ম্যান্ডেট দিয়েছে, রায় দিয়েছে, সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে সরকারের কি লাভ এবং বাস্তবায়ন না হলে বিরোধী দলের কি ক্ষতি? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু হাবিব ভাইকে আমি আমার স্যালুট জানাতে চাই যে উনি প্রকাশ্যে এই লাইভে উনি স্বীকার করলেন যে আপনার নির্বাচনী ব্যয় সংক্রান্ত যে
আপনার যে তথ্য নির্বাচন কমিশন আইন অনুযায়ী দিতে হয় সেটা সঠিক নয়। এটা অত্যন্ত সঠিক কথা। এটা উনি লাইভে উনি স্বীকার করলেন এবং গণভোট দিতে যে উনি আপনার এক ধরনের বাধ্য হয়েছিলেন, প্রতারণা করেছেন নিজের সঙ্গে, সেটাও উনি স্বীকার করলেন। এই জন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে স্যালুট দিতে চাই যে এই ধরনের সত্য কথা বলার সাহস সাধারণত রাজনীতিবিদরা দেখান না। কিন্তু এই সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আপনার যদি গণভোটে বিএনপি হা ভোট দিতে না বলতো তাহলে তো জনগণ হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত। এটা একটা কোশ্চেন। সাথে সাথে আরও একটি কোশ্চেন হচ্ছে যে জনাব রেজাউল করিম সাহেব যে বলে গেলেন যে 71% ভোট বা 70% ভোট, আপনি খেয়াল করবেন যে 2024 সালের 8ই আগস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর থেকে আপনার জাতীয় নির্বাচনের বাইরে গণভোটের জন্য যে একটা চাপ ছিল মানে অন্যান্য দলের পক্ষ থেকে, যেটা বিএনপি বরাবরই কিন্তু বলেছিল যে আপনার একটা অল্প সময়ের মধ্যে, তারা প্রথমে বলেছিল 3 মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচন দেওয়া এবং নির্বাচনের মাধ্যমে আপনার এই বিষয়গুলোকে সর্ট আউট করা। কিন্তু তারা এক ধরনের আমি বলবো যে শব্দটা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলেন, যে আপনার জাতীয় নির্বাচনকে পাশ কাটানোর একটা কিন্তু শঙ্কা দেখা দিয়েছিল এবং সে কারণে হয়তো তারা একটা সমঝোতা করেছিলেন। কিন্তু যেটাই হোক, এটা কিন্তু আসলে নির্বাচনের শেষ মুহূর্ত বিএনপি চেয়ারম্যান যে বলেছিলেন যে হা ভোট দিন, কিন্তু এটা কিন্তু যদি উনি বাস্তবায়ন না করেন সেটা কিন্তু আসলে আপনার জনগণকে মানে একটা অন্ধকারেই রাখা বলা যেতে পারে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি বিএনপি চেয়ারম্যান সাহেবের আরেকটি কথা হচ্ছে সবার আগে দেশ। আমরা এই যে আপনি যে প্রস্তুতি করলেন এটার সঙ্গে এটা সংশ্লিষ্ট। আপনার বিএনপির কি লাভ এবং বিরোধী দলের কি ক্ষতি, এইটা তো আসলে আপনার আমাদের আলোচ্য বিষয় হতে পারে না। আলোচ্য বিষয় হতে পারে যে এটা দেশের কি লাভ, দেশের কি ক্ষতি। কারণ কিন্তু দুই দলকে তো দুটি অবস্থানে দেখছি আমরা। দুই দল আপনার এই যে আপনি সরকার এবং বিরোধী দলে ভাগ করতেছেন, সবার আগে দেশটা, এই কারণেই কিন্তু আপনার মানে আমরা কিন্তু সঠিকভাবে আমরা এটা করতে পারছি না। আজকে আপনি দেখেন মানবাধিকার কমিশন বা গুম কমিশন বা জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন অথবা দুর্নীতি দমন কমিশন, এগুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেটা যে কোনো ফর্মে হোক। আজকে যদি আপনার মানে বর্তমান সরকারের এই ব্যাপারে কোনো বক্তব্য থাকে যে তার বিগত অন্তর্বর্তীকালীন সরকার সে যেগুলো যথাযথভাবে করেনি, আমারও কিছু কিছু অবজারভেশন রয়েছে, বিশেষ করে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশনের ব্যাপারে। তো সেইগুলো কিন্তু তাদের অলরেডি প্ল্যানে থাকা দরকার ছিল যে আপনার এইটা এইভাবে আছে, আমরা এইভাবে এটা করতে চাই, সেটাও ওনারা বিরোধী দলকে দিবেন। বিরোধী দল এটা অ্যাকসেপ্ট করলে ভালো, না হলে যারা মেজরিটি সেই আইনটি পাস হবে। কারণ আপনার সবার আগে দেশ। তারপর আরেকটি জিনিস আমি বলতে চাই যে আপনার এই যে মানে এই বিষয়ে আসলে একটা স্পষ্ট বক্তব্য আপনি বলছেন সরকারি দলের কাছ থেকে আসাটা জরুরি, যেটি নিয়ে বিতর্কের অবকাশ সূচনা হয়েছে। অবশ্যই না, আমি আরেকটু আপনাকে অ্যাড করতে চাই, যেহেতু হাবিব ভাই এবং রেজাউল ভাই এখানে আছেন। আপনার এই যে সংসদ শুরু হলো, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হলো, আজকে 36 দিন যাবৎ পর্যন্ত যুদ্ধ চলছে। বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিকটিম এই যুদ্ধে। কারণ আমাদের 1 কোটি বাংলাদেশি কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। আমাদের একাধিক বাংলাদেশি কিন্তু অলরেডি এই যুদ্ধে নিহত হয়েছে। কিন্তু আজকে আপনি দেখেন সংসদে এ নিয়ে কোনো আলোচনা নেই। এবং আপনার এই যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে, এগুলো কিন্তু আপনার জনগণকে আপনার এক ধরনের অন্ধকারে রাখা হচ্ছে, বা অনেক সময় অনেক মন্ত্রী দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন, যার কারণে কিন্তু আপনার জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে সংসদে আলোচনা নেই, এজন্য আপনি কাকে দায়ী করবেন, সরকারি দলকে না বিরোধী দলকে? আমি দুই দলকে দায়ী করতে চাই। কারণ আপনার 71 বিধিতে জনগুরুত্ব সম্পন্ন বিষয় কিন্তু আপনার বিরোধী দল নোটিশে আনতে পারে। সরকার হয়তো তাদের কমফোর্ট জোনের কারণে তারা কিন্তু একটা আলোচনা তারা নাও উঠাতে পারে, কিন্তু একজন দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের কিন্তু এটা দায়িত্ব ছিল যে আজকে বাংলাদেশের জনগণ এখানে এফেক্টেড, কিন্তু এই যুদ্ধের ব্যাপারে তাদের কোনো নোটিশ আমি আনফর্চুনেটলি দেখতে পাইনি। এবং শুধু এখন নয়, আপনি যদি খেয়াল করেন যে আপনার এই যে যুক্তরাষ্ট্রের যে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে, এইরকম যুদ্ধ কিন্তু তারা আরও কয়েক মাস আগে আবার মানে এর আগেও করেছিল, এবং সেটা সিজফায়ারের চুক্তি হয় এবং যুদ্ধ বন্ধ হয়। কিন্তু তখনও কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে মোটামুটি নিশ্চুপ ছিল। কেন নিশ্চুপ ছিল? যে আপনার
এই যে আপনার জুলাইয়ের যে চেতনা, জুলাইতে কিন্তু আপনার জনগণ একটা মানে শক্তির বিরুদ্ধে ফাইট করে আপনার জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আবারও সেই জুলাইয়ের চেতনার বাইরে গিয়ে কোনো একটা দেশের প্রতি, কোনো ইসের প্রতি একটা মানে তাদের যে নতজানু ব্যাপার, সেই কারণে কিন্তু আজকে তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। সেটাও কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা কিন্তু আমাদের সুবিধার ব্যাপারে শুধুমাত্র জুলাইয়ের চেতনা বললাম, কিন্তু আপনার মানে মানে যেখানে আমার সুবিধা নাই, জনগণের সঙ্গে আমরা প্রতারণা করলাম। সেক্ষেত্রে আপনি বলছেন যে দুই দলেরই এই ক্ষেত্রে দায়িত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করা উচিত, এই বিষয়টি সুরাহা করার এবং অন্যান্য বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার। ধন্যবাদ আপনাকে।